প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নিউটনের বলবিদ্যা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার নাম্বার 4। এই 4 লেকচারে আমরা শুরুতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘাত বল বা বলের ঘাত কি জিনিস সে সম্পর্কিত একটু জ্ঞান আমাদের একটু অর্জন করতে হবে। তো দেখো, আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি। ঘাত বল কাকে বলে? সেটা হচ্ছে যে বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল অত্যন্ত কম তাকেই বলা হয় ঘাত বল। ঘাত বলের ডেফিনেশনটা হচ্ছে যে বলের মানটা অনেক বেশি হবে কিন্তু ক্রিয়াকাল অনেক ক্ষুদ্র হবে, তাহলে অনেক কম সময় ধরে এটা ক্রিয়া করবে, তাহলে এ জাতীয় বলের নামই হচ্ছে তোমার ঘাত বল। যেমন ক্রিকেট ব্যাট দিয়ে যখন বলকে আঘাত করা হয় তখন এর ফলে যে বলটা উৎপন্ন হয় সেই বলের মানটা কিন্তু অনেক বড় মানের একটা বল উৎপন্ন হয়। কিন্তু ব্যাটের সংস্পর্শে যে বলের যে ক্রিয়াকাল, অর্থাৎ বলটা ব্যাটের সংস্পর্শে কতক্ষণ থাকে বলো তো? অনেক বেশি সময় থাকে নাকি অনেক ক্ষুদ্র সময় ধরে থাকে? অনেক ক্ষুদ্র সময় ধরে থাকে। তার মানে তোমার বল আর ব্যাট এদের সংস্পর্শ কালটা অনেক ক্ষুদ্র। তার মানে ক্রিয়াকালটা মানে ওই বলটা উৎপন্ন হয়, বল আর ব্যাট যতক্ষণ সংস্পর্শে থাকবে সেই সংস্পর্শের সময়টা তোমাকে বিবেচনা করতে হয়। তো সংস্পর্শে কতক্ষণ থাকে এরা? 1 সেকেন্ডেরও অনেক ভগ্নাংশের এক অংশ থাকে তারা সংস্পর্শে। ফলে ক্রিয়াকালটা মানে ক্রিয়াকাল যেটা, অর্থাৎ এই ঘাত বল উৎপন্ন হওয়ার যে সময়টা, এই সময়টা কি হবে? অত্যন্ত কম হবে। কিন্তু ব্যাট কর্তৃক বলের উপরে যে বলটা প্রযুক্ত হয়, যে বলের মান কিন্তু কি হয়? অনেক বড় হয়। ফলে ফলে নিমিষে বলটা কি হয়ে যাচ্ছে? বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হয়ে যাচ্ছে। তার মানে আমার ঘাত বলের ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ শর্ত আছে। একটা হচ্ছে যে বলের মান অনেক বড় হতে হবে, আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়াকাল কি হতে হবে? অত্যন্ত ক্ষুদ্র হতে হবে। তাহলে এই জাতীয় বলকে আমরা কি বল বলবো? ঘাত বল বলবো। নর্মালি আমরা যে কোনো বলকে কিন্তু ঘাত বল বলতে পারবো না। তার মানে আমার সমস্ত ঘাত বলই কিন্তু বল, কিন্তু সকল ঘাত বল কিন্তু বল নয়। এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এটার কি উত্তর লিখবে বলো? সকল ঘাত বলই বল কিন্তু সকল বল ঘাত বল নয়, কেন? ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন, তাহলে কি আনসার করবে? সকল বল ঘাত বল নয়, কারণ হচ্ছে যে কোনো বল অনেক বেশি সময় ধরে যদি ক্রিয়া করে তাহলে সেটি ঘাত বল হবে না, আর বলের মান যদি কম হয় তাহলেও হবে না। হ্যাঁ, তাহলে ঘাত বলের এই সংজ্ঞার মধ্যেই উত্তরটা লেখা আছে, তাই না? ঘাত বলের সংজ্ঞাটা 1 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। সাথে সাথে অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে এখান থেকে। তাহলে ঘাত বলের সংজ্ঞা 1 মার্কের জন্য এলে এটা লিখে দিবে যে যে বলের মান খুবই বেশি হবে কিন্তু ক্রিয়াকাল অত্যন্ত কম হবে, তাহলে সেই জাতীয় বলকে আমরা ঘাত বল বলবো। ঘাত বল হচ্ছে এক ধরনের বল। কিন্তু নর্মালি আমরা বাসা বাড়িতে যে ফ্যান লাইট চালানোর জন্য যে সুইচ অন অফ করি, এই সুইচ অন অফ করার ক্ষেত্রে হাতের আঙ্গুল দিয়ে যে আমরা সুইচের উপরে বল প্রয়োগ করি, এই বলটা কিন্তু অনেক বড় মানের বল প্রযুক্ত হয়। 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন বল প্রযুক্ত হয়। কিন্তু এই হাতটা কিন্তু সুইচের সংস্পর্শের যে ক্রিয়াকাল, এটা কিন্তু অত্যন্ত কম সময় ধরে থাকে। তার মানে এই বলটাকে আমরা কি বল বলতে পারি? ঘাত বল বলতে পারি। অনেকগুলো উদাহরণ আছে। তোমরা হ্যাঁ, ক্রিকেট ব্যাট দিয়ে বলকে যে আঘাত করছো, এর ফলে যে বলটা উৎপন্ন হয় সেই বলটার নামও কি বল? ঘাত বল। তার মানে সকল ঘাত বলই বল, কিন্তু সকল বল ঘাত বল হবে না, কেননা সকল বলের ক্ষেত্রে এই দুটা কন্ডিশন স্যাটিসফাই হবে না। এই দুটা কন্ডিশন যদি স্যাটিসফাই না হয় তাহলে সেই বলটাকে আমরা কখনোই ঘাত বল বলতে পারবো না। তাহলে ঘাত বল হতে হলে অবশ্যই বলের মানটা খুবই বেশি হতে হয়, আর 2 নাম্বার আর একটা শর্ত হচ্ছে ক্রিয়াকালটা কি হতে হয়? অত্যন্ত কম হতে হয়। তাহলে এ জাতীয় বলকে আমরা কি বল বলবো? ঘাত বল বলবো। তাহলে ঘাত বলের ব্যাপারটা বলতো। এবারে দেখো, পরে যে টপিকটা আছে এই ঘাত বলের সাথে রিলেটেড, সেটা হচ্ছে বলের ঘাত বা শুধু ঘাত বলা হয়। এটাকে বলের ঘাত বা শুধু ঘাত বলা হয়। কাকে বলে? সংজ্ঞাটা এখানে লিখেছি, দেখো যে ঘাত বল ও এর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। ঘাত বল ও এর ক্রিয়াকালের গুণফলকে, মানে এই ঘাত বল উৎপন্ন হতে যে সময়টা লাগবে, যে ঘাত বলটা উৎপন্ন হবে সেই বলটাকে আমরা কি করব? এই ঘাত বল উৎপন্ন হতে যে সময়টা লাগবে এই সময় দ্বারা তোমরা কি করবে? গুণ করে দিবে। করলে যে রাশিটি তৈরি হয় সেই রাশিটির নামই হচ্ছে তোমার বলের ঘাত। তাহলে বলের ঘাতের সংজ্ঞা হচ্ছে যে ঘাত বল ও এর ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। তো বলের ঘাতকে আমরা জে দিয়ে প্রকাশ করি, জে। আর ঘাত বলটা যদি এফ হয়, আর ক্রিয়াকাল যেহেতু অত্যন্ত ক্ষুদ্র, এই জন্য আমরা ক্যালকুলাসের ভাষায় লিখেছি দেখো ডিটি। ক্রিয়াকালটা যেহেতু অত্যন্ত ক্ষুদ্র হবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়,
এই জন্য আমরা এই ক্রিয়াকাল সময়টাকে আমরা ডিটি দিয়ে প্রকাশ করেছি ক্যালকুলাসের ভাষায়। তাহলে বলের ঘাতকে আমরা লিখতে পারি জে ইকুয়াল টু এফ ইন্টু ডিটি। তাহলে এই সমীকরণ দ্বারা আমরা কি বের করতে পারি, বলের ঘাত বা শুধু ঘাত বের করতে পারি। এখন বলের ঘাত বা শুধু ঘাতের একক কি বলো তো, কে পারবে? এখান থেকে বলো, সমীকরণ থেকে বলো, বলের ঘাতের একক কি? মিটার, কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, অত জটিলে যাও কেন? এখানে বলের একক কি? নিউটন। আর নিউটন। সময়ের একক কি? সেকেন্ড। সেকেন্ড। তাহলে নিউটন পার সেকেন্ড। হ্যাঁ, পার না, তাহলে নিউটন হ্যাঁ, সেকেন্ড। নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ড। আর ওই যে কেজি টেজি দিয়ে বলতেছো ওইভাবে ওটা দিয়ে বললেও হবে। ওই যে এফ ইকুয়াল টু এম এ সেটাকে ভাঙিয়ে তোমরা বলছো, সেটা দিয়ে বললেও হবে, কোনো সমস্যা নেই। তো যেহেতু সরাসরি এখানে বল বলাই আছে আর ক্রিয়াকাল, তো বলের এককে ক্রিয়াকালের একক দিয়ে গুণ করলে তো আমরা বলের ঘাতের একক পেয়ে যাই, তাই না? একইভাবে মাত্রাটাও দেখবে, এগুলো কিন্তু পরীক্ষা আসে, একক মাত্রা সম্পর্কিত এমসিকিউ অনেক সময় পরীক্ষায় আসে, তোমরা এগুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে? তাহলে বলের ঘাতের সংজ্ঞা হলো যে ঘাত বল ও এর ক্রিয়াকালের গুণফলকেই বলা হয় বলের ঘাত। তাহলে আমরা ঘাত বলকে যদি ক্রিয়াকাল দ্বারা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাই? বলের ঘাত পেয়ে যাব। এখন এটা রিলেটেড একটা অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় হয়, 2 মার্কের জন্য প্রশ্ন পরীক্ষাটা আসে। কি বলের ঘাতের সাথে ভরবেগের সম্পর্কটা কি? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইম্পালস অফ ফোর্স এন্ড মোমেন্টাম? বলের ঘাতের সাথে ভরবেগের যে রিলেশন, সেই রিলেশনটা কি হবে? তো সেই রিলেশনটা দেখো আমরা ক্যালকুলাসের ভাষায় লিখেছি, এই যে উপরের এই লাইনটাকে আমরা নিচে আবার লিখেছি ক্যালকুলাসের ভাষায়, এবং ভেক্টর সাইন দিয়ে লেখা হচ্ছে যে বলের ঘাত কিন্তু একটা ভেক্টর রাশি। যেহেতু বল একটি ভেক্টর রাশি, ঘাত বল একটি ভেক্টর রাশি, তো যে কোনো ভেক্টর রাশিকে যদি একটি স্কেলার রাশি দ্বারা গুণ করা হয় তাহলে কি তৈরি হয়? একটি ভেক্টর রাশি তৈরি হয়। তাহলে বলের ঘাত যেও কিন্তু একটি ভেক্টর রাশি, তাহলে সেটাকে আমরা ভেক্টর হিসেবে এই লাইনটাই লেখা হচ্ছে। আচ্ছা, এখন যেহেতু এটা সময় ডিটি, মানে এটাকে বলা হচ্ছে ক্রিয়াকাল, তো ক্রিয়াকালের একটা ইনিশিয়াল সময় থাকবে আর একটা কি থাকবে? ফাইনাল সময় থাকবে। এই জন্য আমরা এখানে ইন্টিগ্রাল সাইনটা দিয়ে কি লিখেছি? টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল। আচ্ছা, এবারে এই যে এফ ঘাত বল, এই ঘাত বল সমান আমরা কি লিখতে পারি? ঘাত বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। এটা কোন সূত্র থেকে লেখা হয়েছে বলতো? এফ এর পরিবর্তে যে এই লাইনটা লেখা হলো ডিডি টি অফ পি, এটা কোন সূত্র থেকে লেখা হয়েছে বলো একজন? নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তনের হার। ভেরি গুড, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে লেখা হয়েছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তো সমানুপাতিকের মানটা 1 আসে, যার জন্য আমরা ফাইনালি প্রযুক্ত বল বা ঘাত বল সেটা সমান কি লিখবো? ভরবেগের পরিবর্তনের হারের সমান লিখবো। তাহলে এই জন্য এফ এর পরিবর্তে লেখা হচ্ছে ডান দিকে দেখো ডিডিটি অফ পি, এই পিটাকে বলা হচ্ছে ভরবেগ। আচ্ছা, এখন বলো তো, আর ডিটি এখানে লেখা হলো, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো এই উপরের ডিটি আর নিচের ডিটি কি কাটাকাটি হয়ে যাচ্ছে না? দেখো তো, এই উপরের ডিটি আর নিচের ডিটি কি হবে? জি cancel স্যার। হয়ে যাবে। জি স্যার, কাটাকাটি হয়। আচ্ছা, কাটাকাটি হলে কি আর সময় রাশিটি কি থাকছে এখানে বলো? সময় তো না ভাগ স্যার, থাকবে না। তখন দেখো কোন রাশিটি এখানে এসছে, দেখো ডিপি। পি মানে কি? ভরবেগ। তার মানে আমার এই লাইনটার ক্ষেত্রে দেখো, এই লাইনটার ক্ষেত্রে লিমিটের মানটা সময়ে বসানো ছিল। কেন সময়ে বসানো ছিল? কেননা আমার এখানে পরিবর্তনশীল রাশি ডি এর সাথে টি ছিল, সময় ছিল, যার জন্য এই জায়গায় লিমিটের মানটা কিন্তু সময়ে বসানো হয়েছে, টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল। কিন্তু আমরা এই লাইনটায় কি আমরা আর সময়টা পাচ্ছি না? সময়টা কিন্তু আর পাচ্ছি না। এখানে আমরা কাকে পাচ্ছি? ভরবেগকে পাচ্ছি। এই জন্য লিমিটের মানটা যে রাশি এখানে আসবে, পরিবর্তনশীল যে রাশিটা, লিমিটের মানটা সেই রাশিতে বসাতে হবে। তাহলে আমার এখানে পরিবর্তনশীল রাশি কে এখন বলো, সময় নাকি ভরবেগ? ভরবেগ। 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 তাহলে লিমিটের মানটা ভরবেগে বসাতে হবে। তাহলে ইনিশিয়াল সময় যে ভরবেগ সেটা হচ্ছে পি ইনিশিয়াল, আর ফাইনাল সময়ে যে ভরবেগ সেটাকে আমরা কি বলবো? পি ফাইনাল। এই জন্য তোমার নিচেরটা পি ইনিশিয়াল লেখা হয়েছে আর উপরেরটা পি ফাইনাল লেখা হয়েছে, ঠিক আছে? এবারে ডিটি কাটাকাটি হয়ে ফাইনালি শুধু এখানে ডিপি থাকবে। তো বলো ইন্টিগ্রেশন ডিপি মানে কত? সূত্র ইউজ করো এখন। ইন্টিগ্রেশন ডিপি মানে কি হয়? সূত্রগুলো মনে আছে না ভুলে গেছো? জি স্যার। ইন্টিগ্রেশন ডিপি মানে কি হবে? সর্বোচ্চ মান। না, ইন্টিগ্রেশন ডিপি মানে কি? শুধু পি হবে। ইন্টিগ্রেশনটা আগে করে নিতে হবে। ওই যে ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি হয়? এক্স হয় না? তাহলে ইন্টিগ্রেশন ডিপির পরিবর্তে কি লিখবো আমরা? শুধু পি লিখবো। আর এই লিমিটের মানটা কি কোথায় দেখাতে হবে? বন্ধনীতে দেখাতে হবে, থার্ড ব্র্যাকেট বন্ধনী। তাহলে পি আপার লিমিটে পি ফাইনাল আর লোয়ার লিমিটে পি ইনিশিয়াল।
এবার এই পি এর জায়গায় একবার আপার লিমিট, একবার মাইনাস, একবার লোয়ার লিমিট, তাহলে ফাইনালি দেখো আমরা পেয়ে যাচ্ছি পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ফাইনাল ভরবেগ মাইনাস ইনিশিয়াল ভরবেগ মানে কি, ভরবেগের পরিবর্তন। ডেল তার মানে আমরা ওটাকে ডেল পি দিয়ে প্রকাশ করেছি ভরবেগের পরিবর্তনটাকে। তাহলে ফাইনালি আমরা এখান থেকে কি পেয়ে গেলাম বলো, জে ইকুয়াল টু কি পেয়ে গেলাম, ডেল পি। তাহলে কি শিখলে বলো, বলের ঘাতের সাথে ভরবেগের সম্পর্কটা কি বলো? বলের ঘাত সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের সমান। হ্যাঁ সমান, নট সমানুপাতিক। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, নট ভরবেগের সমান। ডেল পি বলের ঘাত কার সমান, ভরবেগের পরিবর্তনের সমান, পরিবর্তনের সমান। লিখে রাখুন, এই 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 বাক্যটা নিচে লিখতে হবে যে অর্থাৎ বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, সমানুপাতিক না তো, সমান সমান চিহ্ন আসছে। এবং এটা কিন্তু ভরবেগ না, ভরবেগের পরিবর্তন, ডেল পি। তাহলে কি শিখলাম আমরা এই আলোচনায়, যে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। এটা এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসে কিন্তু অনেক সময়, যে বলের ঘাতের সাথে ভরবেগের সম্পর্ক নিচের কোনটি, এক জে ইকুয়াল টু ডেল পি, দুই জে গ্রেটার দেন ডেল পি, তিন জে লেস দেন ডেল পি, চার কোনোটিই নয়। তাহলে উত্তর কোনটা হবে? ডেল পি। হ্যাঁ জে ইকুয়াল টু ডেল পি, মানে যেখানে দেখবে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, পরিবর্তনের লিখে রাখো যে বলের ঘাত অর্থাৎ বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, সেইটা হবে সঠিক উত্তর। তাও পরীক্ষা যদি কখনো আসে দেখা হচ্ছে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে এই আনসারটা কোন জায়গা থেকে শুরু করবে বলো? প্রথমে এই বলের ঘাতের সংজ্ঞাটা দিবে, ঘাত বল ও এর ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। এরপরে তোমার এই লাইনটা লিখবে, লিখার পরে এই পর্যন্ত ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেখো তো এটা আনসার করতে কি 2-3 মিনিটে হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, এটা জটিল কোনো কিছু নাকি একেবারে ইজি একটা টপিক? একদম ইজি, এটা কোনো পড়াই মনে হলো না। আচ্ছা, এখন আমরা অঙ্ক করার জন্য এই সমীকরণটাকে, এই যে সমীকরণটা আমরা পেলাম জে ইকুয়াল টু পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এটাকে অঙ্ক করার জন্য আমরা এইভাবে লিখেছি। দেখো তো এই লাইনটা বুঝতে পেরেছে কিনা এটা আমাকে বলো। উপরের এই লাইনটা থেকে আমরা কিভাবে এটা নিয়ে আসলাম, যে বস্তুটার আমরা বলের ঘাত বের করেছি সেই বস্তুর ভর যদি এম হয়, তাহলে পি ফাইনালের ক্ষেত্রে কি লিখবো, পি এম ভি, পি মানে কি এম ভি, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে ফাইনাল ভরবেগের জায়গায় কি লিখবো, ভর ইনটু ফাইনাল বেগ দ্বারা গুণ করতে হবে। আর পি ইনিশিয়ালের জায়গায় কি লিখবো, ভর ইনটু আদি বেগ যেটা থাকবে সেটা ভি নট। হ্যাঁ ভি নট লিখতে পারো, আমি ওই যে ফাইনাল আর ইনিশিয়ালের কারণে এফ আর আই লিখেছি এখানে। তাহলে এই সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা অঙ্ক করতে পারি। হ্যাঁ এই অঙ্কগুলো একটু দেখে নিবে, এগুলো এমসিকিউ পরীক্ষা অনেক সময় আসলেও আসতে পারে, অতটা ইম্পর্টেন্ট না, তারপরে তোমরা কিছু অঙ্ক একটু দেখবে, ঠিক আছে? এই তাহলে আমরা এই টপিক থেকে কি কি শিখলাম, যে ঘাত বল কাকে বলে, বলের ঘাত কাকে বলে, আর বলের ঘাতের সাথে ভরবেগের যে সম্পর্ক, এই সম্পর্কটা আমরা জানলাম। এই সম্পর্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা অনেকগুলো জায়গায় লাগবে, একটু পরেই লাগবে। তাহলে আমরা কি শিখলাম, বলের ঘাত কার সমান বলো? ভরবেগের ভরবেগের পরিবর্তনের সমান। পরিবর্তনের সমান। হ্যাঁ ভরবেগের পরিবর্তনের সমান, এই কথাটা একটু মনে রেখো, হ্যাঁ একটু পরেই লাগবে। মানে কোন জায়গায় যদি ঘাত বল উৎপন্ন হয় তাহলে সেখানে আমরা কি লিখতে পারবো, সেখানে লিখতে পারবো বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান লিখতে পারবো। এই যে এই টপিক থেকে আমরা সেটা শিখলাম, ঠিক আছে? আচ্ছা জি স্যার। এবারে আমরা দেখো এই পড়াটা 9-10 এর পড়া, এটা নিয়ে আমি অতটা সময় নষ্ট করতে চাচ্ছি না। এই যে বন্দুক হতে যখন গুলি ছোড়া হয় তখন গুলিটা যখন বের হয়ে যায় সামনের দিকে, তখন বন্দুকটা কি পিছনের দিকে কিছুটা ফিরে আসে না, পিছনের দিকে জি সরে স্যার। আসে। এটাকে বলা হয় বন্দুকের পশ্চাৎ বেগ, যে বেগে বন্দুকটা পিছনের দিকে ফিরে আসে। তো এটা কেন আসে তোমার, এটা তো ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করতে পারো। যে তুমি যখন এই বন্দুক থেকে যখন তুমি গুলি বের করতে চাচ্ছ তখন গুলির উপরে কি করতে হয়, একটা বল প্রয়োগ করতে হয়, এটা অ্যাকশন ফোর্স। আর গুলিটা যখন বন্দুক থেকে বের হয়ে যাবে তখন গুলিটা বন্দুকের উপরে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এই প্রতিক্রিয়া বলের কারণে কি হয়, বন্দুকটি পিছনের দিকে ফিরে আসে বা সরে যায়। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। এগুলো 9-10 এ পড়েছো তোমরা, এই যে বন্দুক হতে গুলি ছোড়া হলে কেন বন্দুক পিছনের দিকে ফিরে আসে। আচ্ছা এখন আমরা এটাকে ভরবেগ দিয়ে ব্যাখ্যা করতে পারি। ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা আমরা শিখেছি সেটা দিয়ে ব্যাখ্যা করতে পারি। কিভাবে, দেখো বন্দুকের ভর ধরে নিলাম ক্যাপিটাল এম, আর বন্দুক যে বেগে পিছনের দিকে ফিরে যাবে সেটাকে নামকরণ করলাম ক্যাপিটাল ভি। আর যে গুলিটা বের হয়ে যাবে সেই গুলির ভরকে আমরা নামকরণ করলাম ছোট হাতের এম,
আর গুলির যে বেগ সেটাকে আমরা নামকরণ করলাম ছোট হাতের ভি। আচ্ছা, এখন বলো তো ইনিশিয়ালি গুলিটা তো বন্দুকের মধ্যেই আছে, তাই না? তো ইনিশিয়ালি বন্দুক এবং গুলি কি অবস্থায় আছে বলো? যখন তুমি ট্রিগার স্থির অবস্থা। তখন স্থির অবস্থায় থাকবে। তো স্থির অবস্থায় থাকলে তাদের আদি ভরবেগ কি হবে? ওই যে m1 u1 প্লাস u2, এটা কত হবে? 0 হবে। বন্দুকের ভর ইনটু তার আদিবেগ 0, গুলির ভর ইনটু তার আদিবেগ 0, তার মানে তার আদি ভরবেগের সমষ্টি টোটালটাই কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। দেখো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? আর ডান দিকে কি ভরবেগটা লেখা হয়েছে? ওই যে ট্রিগার ছোড়ার পরে যখন তোমার বন্দুক থেকে গুলি বের হয়ে যাবে, এই অবস্থায় তোমার বন্দুকের একটা ভরবেগ থাকবে, গুলির একটা ভরবেগ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে শেষ ভরবেগ। তাহলে এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? এই লাইনটা ক্লিয়ার হলে বাকিটা ক্যালকুলেশন, আর কিছুই না। জি স্যার। জি আচ্ছা, স্যার। এবার এখানে কি দেখতে পাচ্ছি বলো? এই যে বন্দুকের যে বেগ ক্যাপিটাল ভি আর গুলির বেগ স্মল ভি, এই দুটার পূর্বে এখানে একটা কি মাইনাস সাইন এসছে না? তো মাইনাস সাইন আসা মানে কি? তাহলে ভি এর ডিরেকশন যেদিকে হবে, মাইনাস ভি এর ডিরেকশন কোন দিকে হবে? তার বিপরীত হবে। এই জন্য তোমার এই বন্দুকটি বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তখন বন্দুকটা এই সমীকরণ অনুসারে ক্যালকুলেশন করে তোমার যে বেগের মানটা হবে সেই বেগ অনুসারে সেটা কি হয়? পিছনের দিকে ফিরে আসে। এটাই হচ্ছে তোমার বন্দুকের পশ্চাৎ বেগ। এই সমীকরণেরও দু একটা অঙ্ক তোমরা একটু দেখবে। হ্যাঁ, কিছুই না, যে তোমার একটি বন্দুকের ভর এত কেজি, বন্দুকের ভর 2 কেজি বা 3 কেজি, তো তোমার একটা বন্দুক হতে একটি গুলি এত বেগে বের হয়ে গেল, তো গুলির ভর বলা আছে ধরো 200 গ্রাম বা 300 গ্রাম, গুলির কত বেগে বের হয়ে গেল সেই বেগটা বলা আছে। তাহলে বন্দুকটির পশ্চাৎ বেগ কত বের করা যাবে না? এই সমীকরণ ব্যবহার করে বের করবে। পারবে? এই অঙ্কগুলো একটু করো। হ্যাঁ, সবগুলো অঙ্ক কিন্তু করানো সম্ভব হচ্ছে না ক্লাসে, একটু জি স্যার। তোমাদের এগুলো ইজি অঙ্ক, এগুলো দেখবে। আর এই যে বলের ঘাতের এই রিলেটেড কিছু অঙ্ক তোমরা দেখবে। হ্যাঁ, এগুলো দেখতে হবে কিন্তু। আচ্ছা, এবারে দেখো গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে মহাশূন্য অভিযানে রকেটের গতি। নর্মালি আমরা মহাকাশের চ্যাপ্টারে পড়াবো আমরা, এগুলো আছে যে কিভাবে মহাকাশে রকেট পাঠানো হয় সেগুলো। আরো অনেক কথা আছে, সেই কথাগুলো আমরা পরে যাব। তো নর্মালি তোমার এই যে রকেট যে তোমার উৎক্ষেপণ করা হয় সেটা কিভাবে কাজ করে এটা তোমরা নিশ্চয়ই জানো। এখানেও সেই ক্রিয়া প্রতিক্রিয়া বলটা কাজ করে, যে তোমার এখানে তরল নাইট্রোজেন হাইড্রোজেন ইউজ করা হয়, অক্সিজেন ইউজ করা হয়। তো সেটাকে দহন প্রক্রিয়ায় তোমার গ্যাস তৈরি করা হয়। এই গ্যাসটাকে তোমার তীব্র গতিতে পিছন দিয়ে বের করে দেওয়া হয়। তো গ্যাসটাকে যখন তীব্র গতিতে পিছন দিয়ে বের করে দেওয়া হয়, তাহলে গ্যাসকে এই রকেট থেকে বের করার জন্য একটা তোমার তো এই যে তরল হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন, এটাকে তোমার সুনিয়ন্ত্রিত অনুপাতে মিশিয়ে এখানে প্রচন্ড চাপে গ্যাস তৈরি করা হয়। তো সেই গ্যাসটাকে তোমার এই রকেট থেকে বের করার জন্য তার উপরে একটা ফোর্স প্রয়োগ করতে হয়, এটা হচ্ছে অ্যাকশন ফোর্স। তো আবার এই গ্যাসটা যখন পিছন দিয়ে বের হয়ে যায়, এই যে এখানে চিত্রে দেখানোর চেষ্টা করেছি যে নির্গত গ্যাস, তো গ্যাসটা যখন পিছন দিয়ে বের হয়ে যায় তখন গ্যাস কিন্তু রকেটের উপরে একটা বল প্রয়োগ করে। তাহলে এই যে গ্যাস কর্তৃক রকেটের উপরে যে বল প্রযুক্ত হয় সেটা কি? প্রতিক্রিয়া বল। তাহলে এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারণে তোমার কি হচ্ছে? রকেটটা উপরের দিকে গতিশীল হচ্ছে। এখন এখানে একটা ম্যাথামেটিক্স আছে, যে ম্যাথামেটিক্সটা নিয়ে আমি মূলত একটু কথা বলবো। সেটা হচ্ছে বলতো, এই গ্যাস যখন রকেট থেকে নির্গত হচ্ছে তখন রকেটের উপরে একটা প্রতিক্রিয়া বল প্রযুক্ত হচ্ছে। বলতো এই বলের মানটা কেমন? বলতো এটা কি অনেক ক্ষুদ্র বল নাকি অনেক বৃহৎ মানের বল? বৃহত্তর বল। অনেক বৃহৎ মানের বল প্রযুক্ত। এবং এই গ্যাসগুলো যে বের হয়ে যায় সেটা কি মানে খুব ধীর গতিতে নাকি অনেক দ্রুত? অনেক দ্রুত গতিতে কিন্তু বের হয়ে যায়। তোমরা একটু দেখে এগুলো ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে, ডিসকভারি চ্যানেলে। তো এখন এটা অনেকক্ষণ ধরে বের হয় না? হ্যাঁ, অনেকক্ষণ ধরে বের হয়, বাট আমরা সার্টেন একটা টাইম বিবেচনা করব। অনেকক্ষণ ধরেই তো বের হবে, জ্বালানি না হলে এটা যাবে কি করে? এটা তো কন্টিনিউয়াসলি বের হতেই থাকবে। আচ্ছা, তো কিন্তু এই যে রকেট তোমার একটা নির্দিষ্ট সময় যখন আমরা বিবেচনা করব, ওই সময়ে যে গ্যাসটা নির্গত হবে সেটা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় গ্যাসটা নির্গত হবে। এবার এর ফলে এই রকেটের উপরে যে প্রতিক্রিয়া বলটা প্রযুক্ত হচ্ছে, এই প্রতিক্রিয়া বলের মানটা অনেক বড় একটা মান তৈরি হয়, যেটাকে আমরা অনেক সময় ধাক্কা বলি। রকেটের ক্ষেত্রে এই জিনিসটাকে থ্রাস্ট বলা হয় বা ধাক্কা বলা হয়। এখন এই যে থ্রাস্ট বা ধাক্কা বা প্রতিক্রিয়া বল, এটাকে কি আমরা ঘাত বল বলতে পারি বলতো? এই রকেটের উপরে এই গ্যাস নির্গত হওয়ার কারণে এই রকেটের উপরে যে ধাক্কা বা প্রতিক্রিয়া বলটা প্রযুক্ত হচ্ছে, সেটাকে কি আমরা ঘাত বল বলতে পারি না? পারি। কেন পারি? কারণটা হচ্ছে যে এই যে রকেটের উপরে যে ধাক্কাটা প্রযুক্ত হয়, এই বলের মানটা কিন্তু অনেক বড়।
এই বলের মানটা অনেক বড়, কিন্তু ক্রিয়াকালটা অনেক কম, যার জন্য আমরা এই বলটাকে বা ধাক্কাটাকে আমরা কি বল বলবো? ঘাত বল বলতে পারি। আর এই রকেট থেকে যে গ্যাসটা নির্গত হচ্ছে সেটা একটা ভি সমবেগে নির্গত হচ্ছে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে এখন বলো তো এই জায়গাটা আমি কি বাক্যটা আবারও নিয়ে এসেছি, এটা বলো। জে ইকুয়াল টু এফ ডিটি, এটার মানে কি বলো, এবং এটা কেন আনা হলো? বলের ঘাত। বলের ঘাত। বলো লামিয়া রহমান। সেই যে বলের এখানে জে ইকুয়াল টু এফ ডিটি কেন লেখা হলো? এই যে ডিটি সময় নির্গত গ্যাসের ভর আমরা ধরে নিলাম ডিএম, ক্যালকুলাস আনার জন্য। অল্প সময় তাই। হ্যাঁ, এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে এই ধাক্কাটা প্রযুক্ত হবে এবং ধাক্কাটার মান অনেক বড় হবে, যার জন্য ধাক্কাটাকে আমরা কি বল বলবো? ঘাত বল বলবো। আর ঘাত বলের ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট জানি যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে এখানে জে ইকুয়াল টু এফ ডিটি, মানে এটা বলের ঘাত লেখা হয়েছে, জে ইকুয়াল টু এফ ডিটি। কিছুক্ষণ আগে যে সমীকরণটা আমরা পড়ে এসেছি, দেখো এই যে জে ইকুয়াল টু এফ ডিটি, এই বাক্যটাই লেখা হয়েছে ওখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে দেখো জে ইকুয়াল টু এফ ডিটি, এবারে জে মানে কি? বলের ঘাত। তো বলের ঘাত কার সমান? ভরবেগের পরিবর্তনের সমান। দেখো এই যে এটা কিন্তু ভরবেগ নট ভরবেগের পরিবর্তন। এখানে তোমার ভরের পরিবর্তনকে বেগ দ্বারা গুণ করলে ভরবেগের পরিবর্তন পাওয়া যাবে, ঠিক আছে? এই ডিএম মানে কি? ডিএম মানে কিন্তু একটা পরিবর্তন। তাহলে এই যে জে এর পরিবর্তে আমরা এটা লিখেছি ডিএম ইন্টু ভি। ভি মানে নির্গত গ্যাসটা যে ধ্রুববেগে নির্গত হচ্ছে, এই নির্গত গ্যাসের বেগ হচ্ছে ভি, ভি সমবেগ। কিন্তু ডিএম মানে কিন্তু জ্বালানি ব্যবহার মানে যেটা হচ্ছে তার পরিবর্তন। তাহলে ভরের পরিবর্তনকে যদি বেগ দিয়ে গুণ করা হয় তাহলে কার পরিবর্তন পাওয়া যাবে? ভরবেগের পরিবর্তন পাওয়া যাবে। তোমরা কি বুঝতে পেরেছো এই লাইনটা? জে এর পরিবর্তে হ্যাঁ বলো। ভরবেগের পরিবর্তন। হ্যাঁ, ভরবেগের পরিবর্তন হবে। এটা কি বুঝতে পেরেছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। জি স্যার। জে ইকুয়াল টু ডিএম ইন্টু ভি, এটা কিন্তু ভরবেগের পরিবর্তন, মানে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এই ডিএম ইন্টু ভি এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। জে এর পরিবর্তন এমটা কিসের ভর? হ্যাঁ, নির্গত গ্যাসের ভর। একটা সার্টেন টাইমে এই যে উপরে লাইন বলে দিয়েছি, ডিটি সময় নির্গত গ্যাসের ভর হচ্ছে ডিএম। স্যার ভরের পরিবর্তন হবে কিভাবে? ভর কনস্ট্যান্ট না? কেন, ভর কি কনস্ট্যান্ট হয় নাকি কখনো? এখান থেকে তো তুমি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধান, ডিটি মানে কি? সময় ব্যবধান। তাহলে এই সময় ব্যবধানে ভর ব্যবহারেরও একটা ব্যবধান থাকবে, এই জন্য একটা ডিএম দিয়ে লেখা হয়েছে। ভরের পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে ভরের পরিবর্তন। তাহলে এই ভরের পরিবর্তনকে বেগ দ্বারা গুণ করা হলে এটা ভরবেগের পরিবর্তন তৈরি হচ্ছে। তাহলে এটা কেন লিখলাম? কারণ আমরা জানি যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, জে ইকুয়াল টু ডেল পি। তাহলে এই যে ডেল পির পরিবর্তে এটা লেখা হয়েছে ডিএম ইন্টু ভি, এটাই হচ্ছে ডেল পি। বুঝতে পেরেছে সবাই? জি স্যার। এখানে তো ভি সমবেগ, তাই না? হ্যাঁ, ভি সমবেগ। নির্গত গ্যাস এখানে সমবেগে নির্গত হচ্ছে, কিন্তু ওই যে ভরের পরিবর্তন হচ্ছে, যে এই ভরের পরিবর্তন হবার কারণে ভি কনস্ট্যান্ট, ভরের পরিবর্তন হচ্ছে যে, তো ভরের পরিবর্তন হবার কারণে ভি কনস্ট্যান্ট হলেও এখানে ভরবেগের পরিবর্তন হচ্ছে। যেহেতু ভরবেগ তো দুইটা বিষয়ের উপরে নির্ভর করে, একটা ভরের উপরে একটা বেগের উপরে, কিন্তু বেগ কনস্ট্যান্ট কিন্তু ভর তো কনস্ট্যান্ট না, ভর তো কনস্ট্যান্ট না। তাহলে ভর পরিবর্তন হবার কারণে ভি কনস্ট্যান্ট হলেও ভর পরিবর্তন হবার কারণে এই টোটাল জিনিসটাকে আমরা কি বলছি? ভরবেগের পরিবর্তন বলছি। দেখো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। আর ডানে যা আছে এফডিটি লেখা হয়েছে। তাহলে ফাইনালি দেখো কি পরিমাণ ধাক্কা রকেটের উপরে প্রযুক্ত হচ্ছে সেটা আমরা এই সমীকরণ থেকে বের করলাম, এফ ইকুয়াল টু ডিএম বাই ডিটি হোল ইনটু ভি। তাহলে দেখো এই যে ডিএম বাই ডিটি, এই টোটাল রাশিটার একটা নাম আছে। এই ডিএম বাই ডিটি কে বলা হয় জ্বালানি ব্যবহারের হার। এই ডিএম বাই ডিটি কে বলা হচ্ছে জ্বালানি ব্যবহারের হার। এই কথাটা একটু লিখে রাখো তোমরা। ডিএম বাই ডিটি কে আমরা কি নামকরণ করছি? জ্বালানি ব্যবহারের হার। আর এই ভিটাকে বলা হচ্ছে নির্গত গ্যাসের বেগ, ধ্রুব বেগ। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি বলো একজন? এই সমীকরণটা কোন কাজে আমরা ইউজ করব? অঙ্ক করার জন্য, কিন্তু কোন কাজে? ঘাত বল নির্ণয়। হ্যাঁ, ঘাত বল নির্ণয় বা ধাক্কা নির্ণয় বা প্রতিক্রিয়া বল নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো নামই মনে রেখো। হ্যাঁ, সবগুলো নামই একই জিনিস, একই কনসেপ্ট। ঘাত বল বলছি আমরা যেহেতু এই বলের মানটা অনেক বড় হবে,
যার জন্য এটাকে আমরা ঘাত বল বলছি, এবং এটাকে অনেক সময় ধাক্কাও বলা হয়। প্রতিক্রিয়া বল হচ্ছে এক ধরনের ধাক্কা। তাহলে যেটাই চাক না কেন, তোমার এটা বের করার জন্য আমরা এই সমীকরণটা ইউজ করব। সেক্ষেত্রে কি কি জানা থাকতে হবে বলো? জ্বালানি ব্যবহারের হার জানা থাকতে হবে, যে তুমি কত সময় কত কেজি জ্বালানি ব্যবহার করছো সেটা জানতে হবে। আর গ্যাসটা কি বেগে নির্গত হচ্ছে সেই ভি এর মানটা জানা থাকবে। একটু পরে অঙ্ক আমরা করব। তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে কি করতে পারি, আমরা ধাক্কা, রকেটের উপরে কি পরিমাণ ধাক্কা প্রযুক্ত হচ্ছে সেই ধাক্কাটা আমরা বের করতে পারি। এবার এই ধাক্কার কারণে কোন একটা মুহূর্তে রকেটের ভর যদি এম হয়, কেননা রকেটের ভর কিন্তু পরিবর্তন হচ্ছে, রকেটের টোটাল যে জ্বালানি সহ টোটাল সিস্টেমটার যে ভর সেটাকে আমরা নামকরণ করলাম ক্যাপিটাল এম, কিন্তু জ্বালানি যে নির্গত হচ্ছে, তাহলে রকেটের এই সিস্টেমটার ভর কি কমে যাচ্ছে না নাকি একই থেকে যাচ্ছে? কমে যাচ্ছে। কমে যাচ্ছে। পরিবর্তন হবে। হ্যাঁ, ভর কমে যাবে, মানে পরিবর্তন মানে ভর কমে যাবে। কেননা এখানে এই যে জ্বালানি ব্যবহার করছো যে তুমি এখানে, তাহলে জ্বালানি ব্যবহার হওয়া মানে কি এই সিস্টেমটার ভর কমে যাওয়া। এই জন্য ত্বরণ বের করার সময় কিন্তু যে কোনো মুহূর্তের ভর বিবেচনা করতে হবে, কেননা ভর কিন্তু পরিবর্তনশীল। তার মানে এক্ষেত্রে আসলে তোমার ত্বরণটা কিন্তু আসলে সবসময় এক থাকবে না, এটা কিন্তু অসম ত্বরণে গতিশীল। হ্যাঁ, এটা কিন্তু অসম ত্বরণে গতিশীল, যেহেতু এই ভর সিস্টেমটার ভর পরিবর্তন হচ্ছে এখানে। আচ্ছা, নওশিন 290 কি বলতে চাচ্ছ বলো? নওশিন হ্যান্ড রেইজ করেছে তোমাদের নওশিন। ভুলে হয়ে গেছে। আচ্ছা, তো এখন এই যে কোন মুহূর্তে রকেটের ভরকে আমরা নামকরণ করলাম ক্যাপিটাল এম, ওই মুহূর্তে রকেটের ত্বরণ কত হবে সেটা আমরা এখন ক্যালকুলেশন করছি। তাহলে এই যে এফ এর পরিবর্তে আমরা কি জানি, এম এ নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এই ধাক্কা যেটা প্রযুক্ত হলো, যে বলটা প্রযুক্ত হলো, সেই বলটা সমান আমরা কি লিখতে পারি, এম এ লিখতে পারি। আর ডানে ডিএম বাই ডিটি ইন্টু ভি সেই রাশিটি লেখা হলো, কিন্তু দেখো উপরে লাইনটা আমি নিচে লিখেছি, কিন্তু এফ এর পরিবর্তে কি লেখা হয়েছে, এম এ। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এ ইকুয়াল টু কত হবে, এই এমটা ডান পাশে এসে ক্যাপিটাল এমটা ডান পাশে এসে কি ভাগ হয়ে যাবে, আর এ ইকুয়াল টু 1 বাই এম, আর ডানে যা আছে যে ডিএম বাই ডিটি হোল ইনটু ভি। তাহলে এই সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা ওই মুহূর্তে, যে মুহূর্তে রকেটের ভর এই যে এম কেজি, এম মানে যত কেজি হবে সেই মান অঙ্কে বলা থাকবে, সেই মুহূর্তে রকেটের কি ত্বরণে গতিশীল সেই ত্বরণটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। আর একটা জিনিস মনে রাখবে, এই সিস্টেমের ভর যেহেতু পরিবর্তন হচ্ছে, সুতরাং এখানে কিন্তু ত্বরণটা কিন্তু কনস্ট্যান্ট না, মানে সমত্বরণ না, কিন্তু রকেট কিন্তু সমত্বরণে গতিশীল না। এটা কি ত্বরণে গতিশীল বলো? অসমতরণ। বিষমতরণ। অসমত্বরণে, অসমতরণ। বিষম বলো না, অসমত্বরণে গতিশীল। এটা একটু লিখে রাখো। হ্যাঁ, এই রকেটটা কিন্তু সমত্বরণে গতিশীল নয়, এটা হচ্ছে অসমত্বরণে গতিশীল। কেননা এই ক্ষেত্রে রকেটের ভর প্রতি মুহূর্তে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর এই ভর পরিবর্তন হবার কারণে তোমার এখানে এই ত্বরণের মানটাও কি হয়, পরিবর্তন হবে। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি, যে কোনো মুহূর্তে রকেটের বলো ত্বরণ বের করতে পারি। ত্বরণ বের করতে পারি। এখন এই যে এই সমীকরণ ব্যবহার করে আমরা ধাক্কা বের করলাম, আর এই সমীকরণ ব্যবহার করে আমরা ত্বরণ বের করলাম। এই দুইটা আলোচনায় কিন্তু আমরা মাধ্যাকর্ষণ বলটা বিবেচনা করি নাই। অর্থাৎ আমরা যে রকেট উৎক্ষেপণ করি সেটা তো পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়, তাই না? তাহলে পৃথিবী থেকে যে উৎক্ষেপণ করছো তুমি খাড়া উপরের দিকে ভার্টিক্যালি, তো সেই ক্ষেত্রে পৃথিবী ওই রকেটটাকে একটা বলে টেনে ধরে না, মাধ্যাকর্ষণ বলে। জি স্যার। তো এই দুটা সমীকরণে কিন্তু আমরা মাধ্যাকর্ষণ বলটা বিবেচনা করি নাই। কিন্তু মাধ্যাকর্ষণ বল বিবেচনা করা মানে কি, তাহলে এই রকেটের যে ওজন ডাব্লিউ ইকুয়াল টু এমজি, সেটা কোন দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে কাজ করবে, নিচের দিকে। তাহলে সেক্ষেত্রে এই যে আমরা যে ধাক্কাটা পেয়েছিলাম, বলো এই সমীকরণে কি পরিবর্তন হবে যদি আমরা মহাকর্ষ বলটা বিবেচনা করি, মাধ্যাকর্ষণ বল। এই এফ এর এফ ইকুয়াল টু ডিএম বাই ডিটি ইনটু ভি, এই সমীকরণে কি পরিবর্তন হবে এখন বলো? এটা থেকে রকেটের ওজনটা বিয়োগ দেওয়া লাগবে। ভেরি গুড। পৃথিবী যে বলে তাকে টেনে ধরবে, ওই যে ওজন, সেই ওজনটা কি করতে হবে, বিয়োগ দেওয়া লাগবে, বিয়োগ দিতে হবে। তাহলে এই যে অভিকর্ষ বল বিবেচনা করলে রকেটের উপরে এখন ধাক্কা কিন্তু আগেরটা থাকবে না, এখন কিন্তু কমে যাবে, কেননা পৃথিবীর এই আকর্ষণ বলকে উপেক্ষা করে তাকে উপরের দিকে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে এই ওজনটা ওখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে, ফলে এক্ষেত্রে কিন্তু রকেটের উপরে ধাক্কা কিছুটা, আগে যে ধাক্কা পেয়েছিল এই সমীকরণ ব্যবহার করে, এখন তার তুলনায় কিছুটা কম হবে। তাহলে এটা কখন ব্যবহার করে আমরা ধাক্কা বের করব বলো? এটাও কিন্তু একটা সূত্র, এই যে আমি বক্স করে দিই। যখন অভিকর্ষ ত্বরণ বিবেচনা করব। হ্যাঁ, মাধ্যাকর্ষণ বল যদি বিবেচনা করা হয়, কেননা এই রকেটটা যতক্ষণ পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে থাকবে ততক্ষণ তো তার উপরে এই মাধ্যাকর্ষণ বলটা থাকবে, পৃথিবী তো এই বলে তাকে টানবে, তাই না? এই জন্য তোমার
এই এই মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে যতক্ষণ থাকবে অভিকর্ষ ক্ষেত্রের মধ্যে, সরি মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, ততক্ষণ আমরা এই সমীকরণটা ইউজ করব। অঙ্কে যদি বলা থাকে তাহলে এটা ইউজ করবে, আর যদি বলা না থাকে তাহলে উপরে সূত্রগুলো দিয়ে অঙ্ক সাধারণত বেশি করা হয়। আচ্ছা, এইবারে এই ক্ষেত্রে আমরা ত্বরণ যদি বের করতে চাই তাহলে আগের কনসেপ্ট এই লাইনটাকে আবার এখানে লিখা আনা হচ্ছে। দেখো এফ ইকুয়াল টু কি এম এ, যে কোনো মুহূর্তে আমরা ভর ধরে নিচ্ছি ক্যাপিটাল এম, আর ডানে যা আছে এটাই লেখা হলো। এবারে এ সমান এই ক্যাপিটাল এমটা ডান পাশে এসে কি হবে, ভাগ হয়ে যাবে। এই এমটা যদি ডান পাশে এসে ভাগ হয়ে যায় তাহলে দেখো এই সমীকরণটা যে তৈরি হচ্ছে এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। 1/m এই dm বাই dt ইন্টু ভি, তার সাথে এম ভাগ হয়ে যাবে। আর এই যে mg আছে খেয়াল করো, এই mg নিচে যদি এই এমটা ভাগ হয়ে যায় তাহলে ওই এম আর ওই এম কি কাটাকাটি হবে না? জি স্যার। তাহলে ফাইনালি আমরা এই সমীকরণটা পেয়ে যাচ্ছি। তাহলে এই সমীকরণ ব্যবহার করব, আর এই সমীকরণ ব্যবহার করে আমরা ত্বরণ বের করব কখন, যখন মাধ্যাকর্ষণ বল আমরা বিবেচনা করব বা অভিকর্ষ বল যখন আমরা বিবেচনা করব তখন। আর যদি অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বিবেচনা করে বা না করে এই কথাগুলো বলা নাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার এই উপরে ফর্মুলা গুলো ব্যবহার করা হবে। তো দেখো তো এই টপিক এখানে যে একটু বড় হয়ে এর ক্ষেত্রে যে বলতে এই দুটো তো হচ্ছে যে কোনো একটা মুহূর্তের ওই জ্বালানিটার ভর, মানে হচ্ছে রকেটের ভর। হ্যাঁ, জ্বালানি না, টোটাল সিস্টেমটার ভর। মানে রকেট সহ, রকেটেরও তো একটা নিজস্ব ভর আছে, রকেট প্লাস ওর মধ্যে যে জ্বালানি আছে, যে কোনো মুহূর্তে ওই অবস্থায় যে ভর সেইটা তোমার এই ক্যাপিটাল এমটা। কেননা ভর তো চেঞ্জ হবে, কেননা তুমি গ্যাস তো ব্যবহার করছো। তো গ্যাস ধরো তুমি 1 লক্ষ লিটার তুমি জ্বালানি নিয়েছো, এখন সময় যত অতিবাহিত হচ্ছে জ্বালানি তুমি ব্যবহার করছো না, তো জ্বালানি ব্যবহার করলে তো আর এই সিস্টেমটার ভর তো আর আগের মতো থাকবে না, ওইটা তো কমে যাবে, তাই না? এই জন্য এই ভর ভর পরিবর্তন হওয়ার কারণে তো ত্বরণটা পরিবর্তন হচ্ছে, এই জন্য এটা অসম ত্বরণে গতিশীল, নট সমত্বরণ। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখন আমরা এগুলো ব্যবহার করে কিছু অঙ্ক করব। আচ্ছা, এখন বলো তো এই সমীকরণগুলো থেকে বলো তো আমরা এই যে রকেটের উপরে যে ধাক্কা বা ত্বরণ, আচ্ছা বলো তো এই সমীকরণ থেকে বলো তো a ইকুয়াল টু 1/m, মানে মাধ্যাকর্ষণ বল বিবেচনা না করে এই যে ত্বরণের যে সমীকরণটা 1/m dm বাই dt ইন্টু ভি, বলো তো ত্বরণ কিভাবে বৃদ্ধি করা যায়? ত্বরণ যত বেশি হবে এটার গতি তত কি হবে, বেশি হবে। তাহলে বলো ভর ভর কমাতে হবে, বেগ বাড়াতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ভর ভরের, নির্গত গ্যাসের ভর। হ্যাঁ ভর মানে হচ্ছে বলবে যে সিস্টেমের ভর। তো সিস্টেমের ভর মানে বলতে রকেটের ভরকে বোঝানো হচ্ছে, রকেটটা একটা সিস্টেম। তো এই সিস্টেমের ভর যত কম হবে ত্বরণ তত বেশি হবে, ব্যস্তানুপাতিক, এগুলো মনে রেখো। হ্যাঁ, এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে। আর ডিএম বাই ডিটি কি বলো? ডিএম বাই ডিটি হচ্ছে জ্বালানি ব্যবহারের হার, হয়কার হার। তো ডিএম বাই ডিটি জ্বালানি ব্যবহারের হার যত বেশি হবে রকেটের ত্বরণ তত কি হবে, বেশি হবে। আর আরেকটা জিনিস দেখেছো, এই যে নির্গত গ্যাসের কি এটা বেগ, আপেক্ষিক বেগ, যেটা এই যে ভি, যে বেগে গ্যাসটা নির্গত হবে, নির্গত গ্যাসের বেগ যত বেশি হবে তত তার উপরে প্রচন্ড ধাক্কা প্রযুক্ত হবে। এই ধাক্কা প্রযুক্ত হওয়া মানে ত্বরণ বেশি হবে। তাহলে এই ত্বরণ কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে, সেটা এই যে নিচে এখানে লিখে দেওয়া আছে, এই পয়েন্টগুলো একটু মনে রাখবে। এগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষা প্রশ্ন হয়। এই যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট এটা বই থেকে নিয়েছি আমি, এটা এই 3টা পয়েন্ট কিন্তু এখান থেকে দেখবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এবারে আমরা কিছু অঙ্ক করি। অঙ্ক ইজি, নিজেরাই পারবে। দেখো এই যে এটা বই থেকে নিয়েছি, এটা হচ্ছে আমির হোসেনের বই থেকে নেওয়া হয়েছে অঙ্কগুলো। তো দেখো একটি রকেট প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ করে। আচ্ছা বলো তো তাহলে এটা কার মান বলা আছে, বলো। প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ করে, তাহলে এটা জ্বালানি ব্যবহারের হার বলা আছে। জ্বালানি ব্যবহারের হার হচ্ছে ডিএম বাই ডিটি। তো প্রতি সেকেন্ডে এত কেজি, তার মানে কি 0.7 কেজি। আর এখানে যদি প্রতি সেকেন্ড না থেকে, আচ্ছা বলো তো প্রতি সেকেন্ড না থেকে যদি এখানে 5 সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ করে, তাহলে তুমি কি করতে বলো? হ্যাঁ, তাহলে ওই যে 0.07 তাকে 5 দিয়ে ভাগ করতে হবে, কেননা এটা জ্বালানি ব্যবহারের হার। তাহলে প্রতি সেকেন্ডে কত সেটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এটার একক কিন্তু দেখো কেজি পার সেকেন্ড।
যেখানে এখানে প্রতি সেকেন্ডে বলা আছে এই জন্য কেজি পার সেকেন্ড আমরা সরাসরি লিখেছি। আচ্ছা, রকেট থেকে নির্গত গ্যাসের বেগ কত বলা আছে? 100 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এই যে ভি যে সমবেগটা তার মান দেখো কত বিশাল, মানে রকেট গ্যাস কিন্তু তীব্র গতিতে বের হয়ে যায়, অনেক হাই স্পিডে বের হয়ে যায়। এটা মানে তুমি গ্যাসকে যত তীব্র গতিতে বের করতে পারবে রকেটটার উপরে প্রযুক্ত ধাক্কাও তত কি হবে, বেশি হবে, তথা ত্বরণ বেশি হবে। আচ্ছা, তাহলে সেই ভি এর মানটা এখানে 100 কিলোমিটার পার সেকেন্ড। তো কিলোমিটারকে মিটারে আনার জন্য কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। এই আর তো চেয়েছে দেখো এখানে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে। এখন বলো তো কি এই বাক্যে এখানে কি লেখা আছে? দেখো, অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে, তার মানে অভিকর্ষ বলটা বিবেচনায় করবো না আমরা। হ্যাঁ, তাহলে রকেটের উপরে কি বল ক্রিয়া করে? ওই যে ধাক্কাটা চাচ্ছে, হ্যাঁ ধাক্কাটা চাচ্ছে। তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব বলো? এই যে উপরে যে ফর্মুলাগুলো শিখলাম সেই ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করব? এই যে ফর্মুলাটা এফ, প্রথমটা, একদম প্রথমটা, হ্যাঁ, এফ ইকুয়াল টু ডিএম বাই ডিটি ইনটু ভি, এটা ইউজ করব। তাহলে এই যে এটাই ওরা লিখেছে এখানে দেখো, এই যে ফাইনালি এই যে এই সমীকরণটা, অভিকর্ষ বলের প্রভাব না থাকা মানে জি জিরো হয়ে যায় আর কি। তো সেটা তো আমরা জেনে গেছি অলরেডি। তাহলে এফ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি, মানে মান বসানো হলে ক্যালকুলেশন করলে দেখো এত বড় মান, দেখো কত নিউটন বল তৈরি হচ্ছে, দেখো বিশাল বল প্রযুক্ত হয় এখানে, 7000 বল এখানে প্রযুক্ত হচ্ছে। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? পরের অঙ্কটা বলো এখন। একটি রকেট ঊর্ধ্বগামী যাত্রার প্রথম 2 সেকেন্ডে এর ভরের এত অংশ হারায়। আচ্ছা, টোটাল ভর যদি এম হয়, টোটাল ভর যদি এম হয় তাহলে ডিএমটা কত হবে বলো? টোটাল ভর যদি এম হয় তাহলে ডিএমটা কত হবে? এম এর 1/50, এম এর 1/50, হ্যাঁ, তাহলে এম এর 1/50 মানে কত? এম বাই 50। আর সময়টা কত? এখানে তোমার বলা আছে ডিটিটা হচ্ছে 2 সেকেন্ড। তুমি কিন্তু একবারেও লিখতে পারো ডিএম বাই ডিটি, হ্যাঁ ডিএম বাই ডিটি হিসাবেও কিন্তু লেখা যাবে। তো ডিএম বাই ডিটি, ডিএম মানে কত? এম বাই 50 আর তাকে 2 দ্বারা ভাগ করতে হবে, ওইভাবে কিন্তু লেখা যাবে। হ্যাঁ, আর এখানে হ্যাঁ, আর এখানে রকেট থেকে গ্যাস কি বেগে নির্গত হচ্ছে সেটা বলা আছে 2500। তাহলে এই যে ভি, এটা আপেক্ষিক বেগ, রকেটের সাপেক্ষে যেহেতু এটা বের হয়ে যায় এই জন্য ভি আর মানে রিলেটিভ বলা হয়েছে, শুধু ভি লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তো ভি ইকুয়াল টু কত? 2500 মিটার পার সেকেন্ড। আর এখানে জি 9.8। যদিও অঙ্কে কিন্তু বলা নাই যে তোমার মাধ্যাকর্ষণ বল বিবেচনা করে, তো ওরা মাধ্যাকর্ষণ বল বিবেচনা করে অঙ্কটা করেছে। তুমি মাধ্যাকর্ষণ বল ছাড়াও কিন্তু তুমি অঙ্কটা করতে পারো, যেহেতু অঙ্কের ভাষার মধ্যে অ্যাকচুয়ালি কোথাও বলা নাই যে মাধ্যাকর্ষণ বল বিবেচনা না করে বা করে। তো তুমি দুইটা ক্ষেত্রে অঙ্কটা করবে। হ্যাঁ, তো দুইটা ক্ষেত্রে অঙ্কটা করলে তুমি যখন এই যে সমীকরণটা, এই সমীকরণটা কখন ইউজ করছি আমরা, অর্থাৎ আমাদের সমীকরণ হচ্ছে, দেখো কোনটা ইউজ করবো আমরা এখন ধাক্কাটা বের করার জন্য? কি চাচ্ছে ওরা? ত্বরণ বিবেচনা করে। আচ্ছা, কি চাচ্ছে ওরা সেটা, হ্যাঁ ত্বরণ চেয়েছে। তাহলে এখন মাধ্যাকর্ষণ বল বিবেচনা করলে এটা ইউজ করবে 1/M dm বাই ডিটি ইন্টু ভি মাইনাস জি। এই যে এই সমীকরণটা ওটা ওরা লিখেছে এখানে দেখো, এই যে তোমার এই যে ভি আর বাই এম ডিএম বাই ডিটি, ওরা স্মল এম দিয়ে প্রকাশ করেছে, আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করেছি। এই নোটেশন গুলো যেন আবার কনফিউশন না হয় তোমাদের। মাইনাস জি, এবার এখানে মান বসানো হচ্ছে, তোমার ভি আর এর মান হচ্ছে 2500, আর এই এমই রেখে দিয়েছে, কেননা সিস্টেমের ভর কিন্তু বলা নাই, কাটাকাটি হবে। আর এই যে ডিএম এর মান হচ্ছে এম বাই 50, আর ডিটির মান হচ্ছে 2 সেকেন্ড, আর জি হচ্ছে 9.8। ক্যালকুলেশন করলে তুমি এই ত্বরণটা পেয়ে যাবে। এটা কি বিবেচনা করে অঙ্কটা করা হয়েছে? মাধ্যাকর্ষণ বল বিবেচনা করে করা হয়েছে। আর মাধ্যাকর্ষণ বল বিবেচনা না করলে মাইনাস জিটা থাকবে না, ওখানে মাইনাস জিটা থাকবে না। ঠিক আছে, এই যে এই সমীকরণটা অঙ্কটা করবে, এই যে উপরেরটা, এই যে এই যে ত্বরণের যে সমীকরণটা, এই সমীকরণটা ইউজ করে অঙ্কটা করবে। এম ইকুয়াল টু এ ইকুয়াল টু 1/m ডিএম বাই ডিটি ইনটু ভি। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? দেখো তো। জি স্যার। এই তাহলে এই টাইপের আরো অনেকগুলো অঙ্ক ওখানে নিয়ে আসা হয়েছে, এটা বই থেকে, আমির হোসেনের বই থেকে আমি অঙ্কগুলো নিয়ে আসছি, তোমরা দেখবে। হ্যাঁ, আচ্ছা, এই মোটামুটি এখানে আরো কিছু অঙ্ক আছে, এগুলো এখন নিজেরাই পারবে, ওই সেম টাইপের অঙ্কই, সেম টাইপের অঙ্ক এখানে আরো 2-3টা অঙ্ক এখানে আনা হয়েছে। এই অঙ্কগুলো তোমরা একটু দেখবে। আচ্ছা, এবারে আর একটা গুরুত্বপূর্ণ টপিক, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। তোমাদের কি কাজ আছে নাকি?
नो सर इस জি স্যার কে বললো? हल्का আচ্ছা তাহলে কি শেষ করে দিব আজকে? আচ্ছা এটা নিয়ে ठीक है একটু सर কথা বলি। আচ্ছা 2-3 মিনিট এটা নিয়ে কথা বলে শেষ করে দিচ্ছি। আচ্ছা সংঘর্ষ কি জিনিস? সংঘর্ষ বলো তো, সংঘর্ষ কাকে বলে? সংঘর্ষ কি জিনিস? দুইটি বস্তু দুটি বস্তুর মধ্যে দুইটা না, মুখোমুখি অনেকগুলো হইতে পারে। আচ্ছা দুইটা দিয়ে বলো তোমরা, সংঘর্ষ দুটি বা কাকে বলে? ততোধিক বস্তু দুইটি বস্তু পরস্পর क्रिया प्रतिक्रिया बल অতিক্রমণ করলে। দুটি বস্তু পরস্পরকে অতিক্রম করলে, এটা তো হলো, হয় নাই তো। ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে দুটি বস্তু যদি একে অপরকে ধাক্কা দেয়, ধাক্কা ও জি স্যার। ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে দুটি বস্তু যদি দুই বা ততোধিক আমরা বলি, অতি অল্প সময়ে বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে দুই বা ততোধিক বস্তু যদি পরস্পরের উপরে পরস্পরকে ধাক্কা দেয়, তাহলে এই ঘটনাটিকেই বলা হয় সংঘর্ষ। এই যে ধাক্কাটাই হচ্ছে সংঘর্ষ। বুঝতে পেরেছো? তাহলে সংঘর্ষের সংজ্ঞা হলো যে দুই বা ততোধিক বস্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে পরস্পরকে ধাক্কা দিলে যে ঘটনাটি সংঘটিত হয় তাকে বলা হয় সংঘর্ষ। হ্যাঁ, তো সংঘর্ষ হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, এটা নিয়ে আমি একটু কথা বলবো। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। ইলাস্টিক কলিশন, নন ইলাস্টিক কলিশন। তো স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে সেটা দেখো, এখানে দুইটা কন্ডিশন বলা আছে, আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুইটা কন্ডিশন এখানে বলা আছে। তো স্থিতিস্থাপক সংঘর্ষের কন্ডিশন হচ্ছে যে সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি উভয় সংরক্ষিত থাকে, যে সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে তাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ হলো যে সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে বাট গতিশক্তি সংরক্ষিত থাকে না, এই জাতীয় সংঘর্ষকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা এখন বলো তো, বাস্তবে আমাদের এই চোখের সামনে যে সংঘর্ষগুলো সংঘটিত হয়, যে দুটা মার্বেল গড়িয়ে দিয়ে তুমি সংঘর্ষ করছো, বা দুটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হলো, বা দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হলো, দুটি প্লেন মুখোমুখি সংঘর্ষ হলে, এই সংঘর্ষগুলোকে কি স্থিতিস্থাপক সংঘর্ষ বলা যাবে? ना सर না স্যার তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? অঙ্ক করতে গিয়ে কিন্তু লাগবে। তাহলে অস্থাপক তাহলে এটা কি দিয়ে নির্ধারণ করবে তুমি বলো? ভরবেগ দিয়ে নির্ধারণ করবে নাকি গতিশক্তি দিয়ে? गतिशक्ति গতিশক্তি দিয়ে। ভরবেগ কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষেও সংরক্ষিত থাকে, অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত থাকে, কিন্তু গতিশক্তি কিন্তু সংরক্ষিত উভয় জায়গায় থাকবে না। স্থিতিস্থাপক সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি কি হয়েছে দেখো, সমান হয়েছে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষে দেখো, সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি এখানে কি ইকুয়াল টু লিখেছি না নট ইকুয়াল টু? বলো। নট ইকুয়াল। তো নট ইকুয়াল টু মানে কি? তাহলে সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি সমান নয়। সমান নয়। তো সমান না হলে সেটাকে আমরা কি বলবো? অস্থিতিস্থাপক সংঘর্ষ। পৃথিবীর সমস্ত সংঘর্ষই হচ্ছে অস্থিতিস্থাপক। কেন বলো, কারণটা কি, ব্যাখ্যা দাও। দুটা বস্তুকে গড়িয়ে দিয়ে তুমি সংঘর্ষ করলে, তাহলে এটাকে আমরা স্যার কেন যেমন হচ্ছে স্থিতিস্থাপক বলছি? একটা একটা ট্রাক আর সাইকেলের মধ্যে যদি সংঘর্ষ হয়, ট্রাকের এতটা ক্ষতি হবে না, কিন্তু সাইকেল দুমড়ে মুচড়ে যাবে। ক্ষতি দিয়ে কি স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ বলা যাবে, নাকি গতিশক্তি দিয়ে বলতে হবে? গতিশক্তি দিয়ে। আচ্ছা বলো তো, গতিশক্তি মানে কি? যান্ত্রিক শক্তি, নো ডাউট। গতিশক্তি মানে কি? যান্ত্রিক শক্তির একটা রূপ না? হ্যাঁ। আচ্ছা এখন দুইটা বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন কি শব্দ তৈরি হয় না? একটু নরমাল সেন্স থেকে বলো তো। হ্যাঁ জি স্যার, অনেক শব্দ হয়। অনেক সময় এই দুটা বস্তু সংঘর্ষের কারণে অনেক সময় কি তাপ উৎপন্ন হয়, অনেক সময় তাপের কারণে কি আবার আগুনও ধরে যায় অনেক সময়। তার মানে কি? তার মানে দুটা বস্তুকে ধরো তুমি গড়িয়ে দিলে, খেয়াল করো, দুটা বস্তুকে তুমি একই দিকে গড়িয়ে দিলে, তাহলে এরা কিন্তু গতিশক্তি নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
গড়িয়ে দিয়েছো মানে একটা ফোর্স প্রয়োগ করে তাদেরকে একই দিকে তুমি গতিশীল করেছো, বা বিপরীত দিক থেকেও জি আসতে স্যার। পারে, বিপরীত দিক থেকেও আসতে পারে কিন্তু। তাহলে এই যে সংঘর্ষের আগে তাদের সমস্ত শক্তি কি? গতিশক্তি। কিন্তু যখন সংঘর্ষে লিপ্ত হলো, তো সংঘর্ষে লিপ্ত হওয়ার সময় তো তোমার এখানে শব্দ তৈরি হচ্ছে, তাহলে ওই গতিশক্তির কিছু শক্তি শব্দে রূপান্তরিত হলো না? শব্দে রূপান্তরিত হয়ে গেছে। জি স্যার। তাহলে জি স্যার। সংঘর্ষের পরে যে গতিশক্তি সেটা কি আর ফেরত পাওয়া যাবে? সংঘর্ষের আগের যে গতিশক্তি ছিল সেটা কি এখন তুমি পাবে? কিছু শক্তি শব্দে রূপান্তরিত হয়ে গেল, কিছু শক্তি তাপে রূপান্তরিত হতে পারে। না স্যার, কমে তার মানে যাচ্ছে। কি? তার মানে এই যে কিছু শক্তি শব্দ শক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ফলে সংঘর্ষের পরে আর ওই গতিশক্তিটা পুরোপুরি ফিরে পাওয়া যায় না। এই জন্য পৃথিবীর সমস্ত সংঘর্ষ কি সংঘর্ষ? অস্থিতিস্থাপক সংঘর্ষ। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, বাকি যে কথাগুলো জি আছে স্যার, আমি হয়েছে ধীরে স্যার। বলবো। জি স্যার। তাহলে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পার্থক্য কি বলো? স্যার, স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে না। থাকে না, কেন থাকে না ব্যাখ্যা দাও। পৃথিবীর সব গতি হলো অস্থিতিস্থাপক। কারণ হচ্ছে সব গতিশক্তি হচ্ছে যান্ত্রিক স্যার, শক্তি, আর কারণ হচ্ছে দেখা যায় যখন তাপ কোনো সংঘর্ষ সংঘটিত শক্তি আর হয় তাপ তখন শক্তিতে সেখানে রূপান্তরিত হয়। তাপ শক্তি, শব্দ শক্তি উৎপন্ন হয়, কিছু শক্তি ফলে শক্তির অপচয় ব্যয় হয়, হয়ে যায়। এই কারণে পরে পূর্বের শক্তিটা আর ফেরত পাওয়া যায় না, সেজন্যই। হ্যাঁ, পূর্বের যান্ত্রিক শক্তিটা আর ফেরত পাওয়া যাচ্ছে না, গতিশক্তিটা, ফলে সংঘর্ষের পরের গতিশক্তি অবশ্যই কমে যাবে। তার মানে পূর্বের গতিশক্তি আর পরের গতিশক্তি সমান হচ্ছে না। এই জন্য কেন ওখানে ওই যে শব্দ তৈরি হচ্ছে বা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কেননা শক্তির তো সৃষ্টি নাই বা বিনাশ নাই, তাই না? শক্তি শুধু একটা রূপ থেকে একাধিক রূপে কি হয়? রূপান্তরিত হয়, রূপান্তরিত করা রূপান্তরিত হয়েছে। হয়, রূপান্তরিত হয়। তাহলে এই যে আগের যে যান্ত্রিক শক্তিটা ছিল, সংঘর্ষের আগের যে যান্ত্রিক শক্তি যেটাকে আমরা বলছি গতিশক্তি, এই গতিশক্তির কিছু শক্তি তোমার শব্দে রূপান্তরিত হচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে, কিছু শক্তি তাপে কনভার্ট হয়ে যাচ্ছে, আর বাকি যে শক্তি সেই শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে আমার আলটিমেট তোমার সংঘর্ষের পরে আর গতিশক্তি পূর্বের সমান থাকছে না। এই জন্য তোমার পৃথিবীর সমস্ত সংঘর্ষে হচ্ছে তোমার অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো আজকে এইটুকুই থাক। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ যে তোমরা কষ্ট করে ক্লাসে ছিলে। আমরা আগামী ক্লাসে আরো কিছু অঙ্ক করাবো এই রিলেটেড স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।